তখনই জিহব নড়েচড়ে বসে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, তোমার এত পরিবর্তন কিভাবে হলো ভাইয়া? তোমাকে তো পুরোপুরি ঠিকঠাক লাগছে, সব ঠিক হলেও চোখের রং কিভাবে বদলে গেল ভাইয়া? চোখের সে উজ্জ্বলতাটাও নেই, কিভাবে হলো এমন? জাঙ্কুক বাবু দিয়ে বসে দুই হাঁটুর উপর হাতের কনুইয়ের নিচের অংশ ঠেকিয়ে বসে বসে তাকে পর্যবেক্ষণ করছিল। জিহবের প্রশ্ন শুনে ওর দিকে তাকিয়ে বলল, আমাদের দুজনের চোখেই এক বিশেষ ধরনের লেন্স লাগানো। সাধারণ লেন্সে আমার চোখের উজ্জ্বলতাটা বোঝা যেত, কিন্তু এটাতে যায় না। আমার একজন ল্যাব পার্টনার স্পেশাল ভাবে এগুলো তৈরি করে দিয়েছে আমাদের জন্য। আর আমার বা তের কারো শরীরে কোনো পরিবর্তন হয়নি, শুধু আমার ঠোঁটের রংটা চেঞ্জ হয়েছে। আর আমার শরীরের চামড়াটা আগের মতো আর খোলস বদলায় না। আর আমার জিহ্বায় এক ধরনের আর্টিফিশিয়াল ট্রাঙ্ক সেট করা মুখোশ লাগানো বলা যেতে পারে, কারণ সেটা আমি যে কোনো সময়ই খুলে ফেলতে পারি। এই জিহ্বায় আমি কোনো স্বাদ বুঝতে পারি না, এটা জাস্ট মানুষকে দেখানোর জন্য। বাইরে বের হলে আমি আমার জিহ্বায় এটা সেট করে বের হই। জাঙ্কুকের কথার আগামাথা কিছুই বুঝলো না জিমিন। অবুঝের মতো সবার মুখের দিকে একবার একবার করে তাকাতে লাগলো। তে জিমিনের এমন অবুঝ দৃষ্টি থেকে মিষ্টি হেসে বলল, চিন্তা করো না ভাবি, সুকা ভাইয়া তোমাকে পরে সব বুঝিয়ে বলবে। এখন একটু হাসো তো, এখানে আসার পর থেকেই দেখছি তুমি কেমন মন খারাপ করে আছো। হাসো হাসো, আমাদের সাথে আড্ডা দাও মন খুলে, দেখবা মন ভালো হয়ে গেছে। জিমিন তের কথাতে মুখে হাসি ফুটালো জোর করে, না চাইতেও হিংসা হচ্ছে ওর। বয়সে বছর দুয়েকের বড় হবে ও তের থেকে, আর দেখতেও ও তের থেকে সুন্দর। গায়ের রং ওর তের থেকে অনেকখানি উজ্জ্বল, চোখ মুখও সুন্দর। শুধু তের মতো এমন সুন্দর দেহের অধিকারী নয়, শরীরটা ওর একটু ভারী, কিন্তু তের ভেতর কিছু একটা ব্যাপার আছে যার জন্য মানুষ ওর প্রতি আকৃষ্ট হয়। এমনকি সে নিজেও তের প্রতি আকৃষ্ট হচ্ছে। ওর চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার সবকিছু দিয়েই যেন ওর আশেপাশের মানুষগুলোকে বশ করে নিচ্ছে। এই জন্যই হয়তো তে ওর থেকে ভালোটা পেয়েছে। মনের মতো একটা শ্বশুর বাড়ি, বাবা মা শ্বশুর শাশুড়িতে কোনো তফাৎ নেই ওর বেলায়। জিহবের মতো একজন দেবর পেয়েছে সে। এতদিন জিহবকে নিজের দেবরের মতোই মনে হতো, কিন্তু আজ তের আগমনের পর হঠাৎ করেই মনে হচ্ছে যেন জিহব তার আর দেবর নেই, তের দেবর হয়ে গেছে। তে আসার পর থেকে ওকে চোখে হারাচ্ছে জিহব। গোসল করবে না করছিল, অথচ তে আসার পর ঠিকই করলো, তাও খুশি মনে। ইয়ঞ্জুন তার শাশুড়ি হিসাবে খারাপ না, কিন্তু জিন বেশি ভালো জানো। তে আসার পর থেকে কত শত ভাবেই যত্ন নিচ্ছে ওর, ইয়ঞ্জুনের থেকেও বেশি, যেন নিজেরই মেয়ে। এরকম একটা শাশুড়ি কি ও ডিজার্ভ করতো না? আর সবশেষে ওর স্বামী সুগা দেখতে সুন্দর অনেক, কিন্তু জাঙ্কুক হয়তো রঙে ফর্সা না, কিন্তু এত আকর্ষণীয় পুরুষ ওর সামনে থেকে কখনোই দেখেনি। জাঙ্কুককে দেখলেই ওর হেনরি ক্যাভিলের কথা মনে পড়ে যাচ্ছে। ওই পেশিবহুল দেহটা দেখলে শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ওই বাহুজোড়া। আরো কত শত কিছু করতে ইচ্ছে করছে ওর। তের প্রতি ওই লোকটার কেয়ার চোখে বাচ্ছে জিমিনের। তার স্বামী যে তার যত্ন নেয় না সেটা নয়, কিন্তু কেন জানো ওই যত্নটা জিমিনের চোখ থেকে সরছে না। তের জীবন এতটা পারফেক্ট কেন হলো? তের মুখে কেন বিরক্তির ছাপ নেই? নেই কেন অসন্তুষ্টির ছাপ? অসন্তুষ্ট ও হবেই বা কেন? যার এমন পরিবার, এমন বাবা মা, এমন ভাই, এমন শ্বশুর শাশুড়ি, এমন দেবর, এমন স্বামী থাকে, তার কিসের অসন্তুষ্টি? কিন্তু তার নিজের জীবন এমন হলো কেন? তের জায়গায় কিছু থাকতে পারতো না? ওই পেশিবহুল বাহুটাতে আবেশে মাথা ঠেকিয়ে কি আছে নিজে বসে থাকতে পারতো না? ওই প্রেমপূর্ণ চাহনি কি তার মুখে নিবদ্ধ হতে পারতো না? ছি, সে সব কি ভাবছে? সে তো তার স্বামী সন্তান নিয়েই সুখে ছিল, তাহলে এখন এমন মনে হচ্ছে কেন? এই কুলসিত মন নিয়ে ও কোথায় যাবে? জিমিনকে মেঝের দিকে একধানে তাকিয়ে থাকতে দেখে তে চিন্তিত মুখে জিমিনের বাহু স্পর্শ করে নাড়া দিল। চমকে উঠল জিমিন। তে জিমিনের মুখখানা ভালোভাবে দেখে নিয়ে বলল, কি ব্যাপার ভাবি, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? জিমিন জোর করে হেসে বলল, না না, এমনিতেই, আজ অনেক ধকল গেল তো, একটু ক্লান্ত লাগছে এই আর কি। তে বলল, তাহলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো না হয়, কালও তো অনেক কাজ বাকি। পরে শরীর খারাপ হলে বিয়ের মজাটাই নষ্ট হয়ে যাবে তোমার। একটা ঝাড়া ঘুম দিলে ক্লান্তি চলে যাবে সব। জিমিন ইতস্তত করে বলল, থাকুক, আর একটু বসি, অসুবিধা নেই। এখানে সবাই কত গল্প করছে, তা রেখে ঘুমাতে গেলে আমার ঘুম আসবে না। তে মিষ্টি এসে বলল, ঠিক আছে বসো, খারাপ লাগলেই বলবে, কিন্তু চুপ করে থাকলে কিন্তু কেউই বুঝতে পারবো না। জিমিন সায় মেনে বসে রইল চুপচাপ। এবার একটু মনোযোগ দিয়ে শুনতে লাগলো সবার কথা। তে জাঙ্কুককে বলল, জিমিন ভাবির শরীর খারাপ লাগছে না, তোমরা শর্টে শেষ করো, গল্প শেষ না হলে ভাবি ঘুমাতে পারছে না। তখন সুগা জাঙ্কুককে জিজ্ঞেস করলো, তুমি বলেছো ওইখানে একটা ল্যাব ক্রিয়েট করেছো, জঙ্গলের অত গভীরে কিভাবে কি করলে? কিভাবে
সবকিছু ম্যানেজ করলে? জাঙ্কুক তের দিকে এক নজর তাকিয়ে বলল, বউ যখন বলেছে শর্টে শেষ করতে, তখন শর্টে শেষ করি। আমার সিঙ্গাপুরের সমস্ত প্রপার্টি আমার এক বন্ধুর সাহায্যে বিক্রি করে দিয়েছি। সিঙ্গাপুরে এখন আর আমার কিছুই নেই। প্রপার্টি বিক্রির সব ডলার আমার হাতে আসার পর সিঙ্গাপুর সহ অন্যান্য জায়গায় আমার যত ল্যাব পার্টনার ছিল সবাইকে ডেকে নিয়ে আমি গোপনে একটা মিটিং অ্যারেঞ্জ করি। সেখানে ডিসিশন নেওয়া হয় যে আমরা আবার আমাদের ল্যাব ক্রিয়েট করব, আবার আগের বিজনেসে ফিরে যাব। আর ল্যাবটা হবে জঙ্গলের ভিতরে এবং আন্ডারগ্রাউন্ডে। এরপর আমরা বাইরের দেশ থেকে দক্ষ ওয়ার্কার্সদের নিয়ে আসি। আমেরিকান কোনো ওয়ার্কার্সদের আমরা নেই না। আমি আর আমার দুজন সিভিল ইঞ্জিনিয়ার বন্ধু মিলে ল্যাবের ডিজাইন করি। এরপর জঙ্গলের ভিতরেই কাজ শুরু হয়ে যায়। একটা ফুটবল মাঠের সমান এরিয়া নিয়ে মাটির বেশ খানিকটা গভীরে আমাদের ল্যাবটার কাজ শুরু করা হয়। ওয়ার্কার্সদেরকে চোখ বেঁধে নিয়ে আসা হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত ওদেরকে জঙ্গলেই থাকতে দেওয়া হয়। এরপর সমস্ত কাঁচামালের একটা আনুমানিক হিসাব করে সব একেবারে কিনে রাখা হয় আমাদের অন্য এক বন্ধুর ফার্ম হাউসে। তারপর প্রয়োজন অনুযায়ী সেখান থেকে ঠেলা গাড়িতে করে জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হতো লোকচক্ষুর আড়ালে। ল্যাবের সাথে সাথে আমি জঙ্গলের ভেতরে তেকে নিয়ে থাকার জন্য বাড়ি তৈরির কাজ শুরু করে দেই। দোতলা বাড়িটা 4 বছরের মাথায় কমপ্লিট হয়। আর ল্যাব 6। আমার অন্য ল্যাব পার্টনার আর সাধারণ কর্মীদের যাতায়াতের সুবিধার্থে ল্যাব থেকে জঙ্গলের বাহির পর্যন্ত লোকালয় শূন্য কিছু এলাকায় মাটির নিচ দিয়ে টানেল তৈরি করি। এরপর ওয়ার্কার্সদেরকে আবার চোখ বেঁধে পাঠিয়ে দেওয়া হয় যার যার জায়গায়। তারপর সব কমপ্লিট হলে বাড়ি আর ল্যাবের ইন্টেরিয়র ডিজাইন করা হলো। প্রয়োজনীয় ইকুইপমেন্ট জোগাড় করে ল্যাবের কাজ শুরু করে দিলাম। সেই সেম ওয়ার্ক ফার্মাসিউটিক্যালস পার্টনাররা মিলে নিজেদের কোম্পানির একটা লোগো ক্রিয়েট করলাম। এরপর শুরু করে দিলাম ড্রাগস তৈরির কাজ। আমাজনের রিসোর্সের অভাব নেই। মেডিসিনের জন্য খুব কম জিনিসই বাইরে থেকে আনতে হলো। এছাড়া আর সবকিছুই আমাজন প্রোভাইড করলো আমাদের। আমরা অ্যানোনিমাসলি বিজনেস শুরু করলাম আর খুব দ্রুতই প্রফিট পেতে শুরু করলাম। তেহানার তেজনকে স্কুলে ভর্তি করানোর জন্য আমাদেরকে লোকালয়ের দিকে আসতে হচ্ছিল, তাই আমরা দুজনেই নিজেদের নেম আর সারনেম বদলে ফেললাম। তারপর ফেক আইডেন্টিটি তৈরি করে লোকালয়ের দিকে চলে এলাম। আমাজনে আমরা যেখানটাতে ছিলাম সে জায়গা থেকে ফ্রান্স গিয়ানা জায়গাটা সবচেয়ে কাছে ছিল, তাই সেখানে চলে গেলাম বাচ্চাদের নিয়ে। তারপর ওইখানে ছোটখাটো একটা থাকার মতো জায়গা কিনে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করলাম। দিনের বেলাটা ওদিকটাতেই থাকতাম আর রাতের বেলাটা ল্যাবে। আর এরপর বাচ্চারা আর একটু বড় হলে ওদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমরা দুজন আবার চলে এলাম ফরেস্টে আমাদের বাড়িতে। বিজনেস পুরো দামে চলতে লাগলো। এর ওই ভেতরে বমকিউ আরেকবার চেষ্টা করেছিল আমাদের উপর আক্রমণ করার, আর তার মেন টার্গেট ছিল তেকে পাওয়া, কিন্তু বেচারা দুনিয়া ছাড়লো আমার হাতে। এরপর আমরা আমাদের ল্যাবের একটা শাখা ল্যাব ক্রিয়েট করলাম ওকলাহোমা শহরে। আমাদের মেন কাজ চলতো অ্যামাজনে, আর সেখান থেকে সমস্ত মেডিসিন আর ড্রাগস গাড়িতে করে নিয়ে যাওয়া হতো ওকলাহোমাতে। তারপর আমাদের বিজনেস আরো এক্সপ্যান্ড হলো। ডলারের বন্যা বয়ে গেল। আর আমি সহ আমার বাকি 5 জন ল্যাব পার্টনার নিজেদের লাইফ সেট করে নিলাম। আর এখনো সেভাবেই চলছে, আর সামনেও সেভাবেই চলবে ইনশাআল্লাহ। এতক্ষণ ছাদের ওপর পিনপত নীরবতা বিরাজ করছিল। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনছিল জাঙ্কুকের কথা। জিমিন তো হা হয়ে গেছে শুনতে শুনতে। নীরবতা ভেঙে জিন দীর্ঘশ্বাস ছাড়লেন একটা। তারপর বললেন, আল্লাহ মুখ তুলে চেয়েছেন। আমার ফুলের মতো 2 সন্তানকে আমি হারিয়ে ফেলতে বসেছিলাম। আল্লাহ মৃত্যুর মুখ থেকে তাদেরকে ফিরিয়ে আবার আমার কোলে ফেরত দিয়েছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। পাশে বসা RM জিনের কথায় সুর ধরে জাঙ্কুককে উদ্দেশ্য করে বললেন, তোমার মা সমস্ত রাত ধরে জায়নামাজে বসে বসে কান্নাকাটি করতো। তুমি নেই, তে নেই, কেউ নেই। বাড়িটাতে কেউ আর হই হুল্লো করতো না। শ্মশানের মতো মনে হতো যেন। আমার জিহ্বটাও কারোর সাথে কথা বলতো না, মন মারা হয়ে থাকতো সারাক্ষণ। বাইরে বের হলেই মানুষ জিজ্ঞেস করতো যে তোর বড় ভাই নাকি জঙ্গলি। রোজ রোজ এসব কথা শুনে এসে জিনকে জড়িয়ে ধরে অজরে কাঁদতো সে। আস্তে আস্তে সহ্য হয়ে গেল সে যন্ত্রণা। মানুষ যেন ওসব বলতে শুরু করলো। এখন হয়তো সেসব আর কারো মনেই নেই। তোমরা যে আবার আমাদের কাছে ফিরে এসেছো তাতেই আমরা খুশি। তোমাদের কাছে এছাড়া আমাদের কোনো চাওয়া নেই। তোমরা দুজন সুখে থাকো সারা জীবন, এই দোয়া করি। পাশ থেকে জিন আমিন বলে উঠলেন। তার দেখা দেখি বাকিরাও আমিন বলে উঠলো। গুঞ্জুন শাড়ির কোনা দিয়ে চোখ মুছলেন। জিহ্ব আপলকে তাকিয়ে রইল কোনো এক শূন্যের দিকে। ওর সামনে ভেসে উঠলো সেই 12 বছর আগেকার বিভীষিকাময় দিনগুলো। আর জাঙ্কুক তাকিয়ে রইল মেরুন রঙা চুলওয়ালা তের মুখ পানে।
এই মেয়েটা না থাকলে আজ তার কি হতো? সে উচ্ছন্নে চলে যেত পুরা। এই জীবনে তার আর ভালোবাসা, স্ত্রী, সন্তান, পরিবার, সংসার কিছুই পাওয়া হতো না। চারদিক শুধু শূন্যতায় পরিপূর্ণ থাকতো। এই মুখটার দিকে তাকালে পৃথিবীর কোনো বাধাই আর বাধা মনে হয় না। এই হাতের স্পর্শ সব যন্ত্রণা ভরিয়ে দেয়। ওই চোখ দুটোর চাহনি অন্তরকে শীতল করে দেয়। ওই ঠোঁটের স্পর্শ সমস্ত ক্ষতকে সরিয়ে দেয়। শুধুমাত্র এই একটা মানুষের মাধ্যমে সৃষ্টিকর্তা তার জীবনকে পরিবর্তন করে দিল এই মাথা থেকে ও মাথা। নিঃশব্দে তের মাথাটা নিজের কাছে টেনে নিয়ে এসে কপালে আলতো করে একটা চুমু খেলো ও সময় নিয়ে। সবাই দেখলো সেটা, কিন্তু আড়ষ্টতার পরিবর্তে সবার মুখে ফুটে উঠলো মিষ্টি হাসি। এই ভালোবাসা যেন চোখে দেখেও শান্তি। তেহান আর তেজুন বাবা মায়ের এমন ছোটখাটো আদর দেখে অভ্যস্ত। তেহান তেজুনকে বলল, তেজুন, অবস্থা ভালো না। বাবা মাম্মামকে দখল করার আগেই আমাদেরকে মাম্মামকে দখল করতে হবে, নইলে পরে আমাদেরকে আলাদা ঘুমাতে হবে। উঠ। গুটি গুটি পায়ে দুজন এগিয়ে গেল তের দিকে। গিয়ে তের কোলের ভেতরে মাথা দিয়ে শুয়ে পড়লো দুজনেই। ফটকা দুটোর চালাকে টের পেয়ে চাঙ্কুক তের দিকে আহত চোখে তাকালো। তে মজা পেল খুব। দুষ্টু হাসি হেসে ও চাঙ্কুককে ইশারায় বোঝালো যে তোমার আর জায়গা নেই, দখলদাররা দখল করে নিয়েছে। এমন সময়ে জিন বললেন, অনেক গল্প হয়েছে, এবার সবাই শুয়ে পড়ো। কাল অনেক কাজ বাকি। বউ আনতে যেতে হবে তোমাদের। কাল আত্মীয় স্বজন এসে বাড়ি ভর্তি করে ফেলবে, দল ফেলারও সময় পাবে না কেউ। জিনের কথাতে সবাই বিছানা গোছাতে লেগে পড়লো। তেহি কেঁদে উঠলো এমন সময়ে। তে চাঙ্কুককে বলল তেহিকে নিয়ে আসতে বাহিরে। আর এত সব কোলাহলের ভেতরেই ঠাই বসে রইল জিমিন। চাঙ্কুক যে এতটা রিচ হবে তাও স্বপ্নেও ভাবেনি। তখন কথার মাঝখানে জিহব যখন চাঙ্কুকের নতুন কেনা গাড়িটার নাম জিজ্ঞেস করছিল, তখনও গুগল করে দেখে নিয়েছিল গাড়িটার দাম। জিমিনের চোখ কপালে উঠে গিয়েছে পুরো। এত দাম দিয়ে গাড়ি কিনেছে ওরা ভাবতেই ওর গায়ে কাটা দিয়ে উঠলো। আর নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মালো ওর। এতটা পারফেক্ট জীবন ও শুধু সিনেমাতেই দেখেছে। হ্যাঁ, তেদের জীবনেও ফাড়া গিয়েছে এক সময়, কিন্তু এখন তো ওরা অনেক অনেক সুখে আছে। সব দিক থেকেই ওরা বিশালভাবে পরিপূর্ণ। সৃষ্টিকর্তা যেন ওদেরকে সবকিছু ঢেলে ঢেলে দিয়েছে। জাঙ্কুক যখন তের কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল, তখন জাঙ্কুকের ওই চোখ জোড়া এসে দেখেছে তের জন্য এক সমুদ্র সমান ভালোবাসা আর এক রাস মুগ্ধতা। এই চাহনি কি ওর দিকে আসতে পারতো না? না, আর পারছে না ও। চরম বিরক্তিতে ছেয়ে উঠেছে ওর মনের ভেতরটা। নিজের ভাগ্যকে নিজেই অভিশাপ দিতে থাকলো ও। এমন সময়ে সুগা এসে বসলো ওর পাশে। তারপর বলল, জিমিন, ঘুমাবে না তুমি? তোমার শরীর খারাপ লাগছে বলছিলে। জিমিন সুগার দিকে তাকালো, কিন্তু সেই তাকানোতে কোনো অনুভূতি ফুটে উঠলো না। কিছুক্ষণ তাকিয়ে থেকে ও বলল, তুমি এখানেই ঘুমাও, আমি নিচে বাচ্চাদের কাছে গিয়ে ঘুমাচ্ছি। রুহানি ঘুম থেকে উঠে গেলে কাউকে পাশে না পেলে কান্না করবে। সুগা বিষয়টা চিন্তা করে বলল, তুমি না হয় ওদেরকে নিয়ে এখানেই চলে আসো। এতদিন পর একসাথে হয়েছি আমরা পরিবারের সবাই, সেখানে তুমি না থাকলে হয় বলো? জিমিন যেন বিরক্ত হলো খুব। এদের এত সুখ ওর আর ভালো লাগছে না, অসহ্য লাগছে ওর সবকিছু। তেকে দেখলেই ওর বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে এই মেয়েটি এসে ওর সব প্রাপ্য ওর থেকে ছিনিয়ে নিয়েছে। জিমিন সুগার দিকে না তাকিয়েই বলল, থাকুক, আমি নিচে যাচ্ছি, তোমরা গল্প করো। সুগা উপায় না পেয়ে বলল, ঠিক আছে যাও, আমি তাহলে এখানেই থাকছি। কোনো অসুবিধা হলে মেসেজ দিও, আর আমার রেসপন্স না পেলে সরাসরি কল দিও, আমি চলে আসবো। জিমিন কোনো রকমে মাথা নাড়িয়ে উঠে চলে যেতে নিল নিচে। আর উঠে দু কদম যাওয়ার সাথে সাথেই মাথা ঘুরে উঠলো ওর। তেহিকে কোলে নিয়ে বাচ্চাদের আর জাঙ্কুকের ঘুমাবার জায়গা ঠিক করে দিচ্ছিল। জাঙ্কুক অলরেডি শুয়ে পড়েছে তার জায়গায়। হঠাৎ দ্রিম শব্দে চমকে উঠে শব্দের উৎসের দিকে তাকালো ওরা। আর জিমিনকে এইভাবে পড়ে যেতে দেখে সবার বুকের ভেতর ধক করে উঠলো। সুগা ছুটে গেল জিমিনের কাছে। ওর চোখে মুখে পানির ছিটা দিতে তে ছুটে চিলেকোঠার কামরা থেকে পানির বোতলটা নিয়ে এসে তা থেকে কিছুটা পানি নিয়ে জিমিনের মুখের উপর ছিটিয়ে দিল। জাঙ্কুক আর জিহব শোয়া থেকে হুড়মুড়িয়ে উঠে এসে দাঁড়ালো। জাঙ্কুক বলল, ওকে ফ্যানের নিচে নিতে হবে এখনই। সুগা, তুই ওকে নিয়ে এখনই আমার কামরায় চলে যা। জাঙ্কুকের কথায় উদ্ভ্রান্ত সুগা দ্রুত জিমিনকে কোলে তুলতে গেল, কিন্তু জিমিনের ভারী শরীরটা উঁচু করতে ওর খুব বেগ পেতে হচ্ছে। জিমিন চোখ মেলেছে, কিন্তু কথা বলতে পারছে না, শরীরটাও নাড়াতে পারছে না। আশেপাশের সবার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে ও। তাকে কোলে নেওয়ার চেষ্টারত সুগার মুখটার দিকে তাকিয়ে দেখছে ও। সুগা পারছে না দেখে তে উদ্বিগ্ন কণ্ঠে জাঙ্কুককে বলল, তুমি একটু ধরে দিয়ে আসো, ভাইয়া পারছে না, তাড়াতাড়ি করো। জাঙ্কুক একটু ইতস্তত করে তাড়াতাড়ি এসে সুগাকে সরে যেতে বলে নিজেই পাচা করে তুলে নিল জিমিনকে।
তারপর দ্রুত গতিতে চিলেকোঠার কামরায় নিয়ে চললো। আর জাঙ্কুকের ইস্পাত কঠিন হাতের স্পর্শে জিমিনের নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা শিউরে উঠলো। আর এরপর জাঙ্কুকের বুকের কাছটাতে যখন ওর মাথাটা স্পর্শ করলো, তখনও চরম আবেশে চোখ বুজে নিল। জাঙ্কুক গিয়ে শুয়ে দিল ওকে বিছানার ওপর। তে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিল। তারপর জিমিনের কাছে গিয়ে ওর হাত আর পায়ে ম্যাসাজ করে দিতে লাগলো। ওর দেখা দেখি জিহুপ আর সুগাও এগিয়ে এসে জিমিনের হাত পা মালিশ করে দিতে লাগলো। তে কয়েকবার জিমিনকে ডাকলো ভাবি ভাবি বলে। জিমিন কোন রকমে সাড়া দিল। জিহুপ একদিকে সরে এসে ওদের ফ্যামিলি ডাক্তারের নাম্বারে কল দিতে লাগলো। আর জাঙ্কুক ওদের থেকে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে তীক্ষ্ণ চোখে দেখতে থাকলো জিমিনকে। ভোর হতে আর বেশি সময় বাকি নেই। চারদিক থেকে পাখিরা জেগে উঠে ডাকাডাকি শুরু করে দিয়েছে। বাইরে ভোরের নির্মল বাতাস বইছে মৃদু মন্দ গতিতে। চিলেকোঠার কামরায় বিছানার ওপর ঘুমিয়ে আছে তেরা, তেজুন আর তেহান। তেহিকে মাঝখানে নিয়ে বিছানার এক পাশে ঘুমিয়ে আছে, আর অন্য পাশে জাঙ্কুকের বুকের ভেতর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে তেই। কাল রাতের ঘটনার পর কেউ আর ছাদে ঘুমায়নি, সবাই যার যার কামরায় গিয়ে ঘুমিয়েছে। ডাক্তার এসে জিমিনকে চেক আপ করে বলেছিলেন যে প্যানিক অ্যাটাক হয়েছে, তার কিছু ঔষধ দিয়েছেন আর বলে গেছেন বেশি বেশি চিন্তা করে মাথায় চাপ প্রয়োগ না করতে। জাঙ্কুক অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। প্রচন্ড অস্বস্তি হচ্ছে ওর কেন জানি। গতকাল জিমিনের স্পর্শ ওর কাছে কেন জানি ভালো ঠেকেনি। গতকাল জিমিনকে নিয়ে চিলেকোঠার কামরায় আসার সময় তার মনে হচ্ছিল জিমিন ইচ্ছা করে তার বুকের উপর মাথাটা রেখেছে, কিন্তু সে ব্যাপারে কিছুটা কনফিউজ থাকলেও পরবর্তী ঘটনায় সে নিশ্চিত হয় যে তার ভাবনাই সঠিক। ডাক্তার চলে যাওয়ার পর জিমিনকে আবার কোলে নিয়ে দোতলায় নিয়ে যাওয়ার জন্য যখন তে চোরাচুরি করলো, তখন অনিচ্ছা সত্ত্বেও জিমিনকে কোলে নিয়ে সে দোতলার দিকে রওনা দেয়। আর সেই দোতলায় যাওয়ার সময়ই জিমিন অস্বাভাবিকভাবে ছুঁয়ে দিতে থাকে ওর পিঠটা। আর তারপরে দ্রুত পায়ে হেঁটে জিমিনদের জন্য নির্ধারিত রুমে গিয়ে জিমিনকে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারে জাঙ্কুক। আর এরপর যেভাবে রুমে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে আসে ও সেখান থেকে। জিমিনের ওই স্পর্শ জাঙ্কুকের মোটেই সুবিধার লাগেনি। এরপরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে জাঙ্কুক। সুগা, জিহুব বা অন্যদের কথায় ও যতটুকু জেনেছে তাতে জিমিনকে খারাপ মনে হয়নি ওর। তাহলে ও এরকম কেন করবে? নাকি ও অসুস্থতার ঘোরে এরকম করে ফেলেছে? এমন সময়ে ওর বুকের সাথে লেগে থাকা তে নড়েচড়ে উঠে চোখ মেলে তাকালো। আর তে সেই সদ্য ঘুম ভাঙা অগোছালো চুলে ঘেরা ফোলা ফোলা চোখ মুখের দিকে তাকিয়ে রইল জাঙ্কুক। আর ভাবলো না ও ওইসব বিষয় নিয়ে, ফালতু বিষয় নিয়ে চিন্তা করে নিজের মানসিক শান্তি বাড়াতে চায় না ও। আপাতত নিজের সমস্ত মনোযোগ ওর তেয়ের দিকে। আজ অনেক কাজ। জিহুবের বিয়ের গোছগাছ করে বরযাত্রী যেতে হবে। আত্মীয় স্বজন যা বাকি আছে সবাই আজ এগিয়ে এগিয়ে এসে পড়বে অল্প সময়ের ভেতরেই। তে কিছুক্ষণ জাঙ্কুকের বুকের সাথে ঘষাঘষি করে জাঙ্কুককে কিছুক্ষণ ইচ্ছা মতো চাপকে খুনছুটি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে গায়ে থাকা সালোয়ার কামিজের কুঁচকে থাকা অংশগুলো হাত দিয়ে ভালো করে টেনে সোজা করে চলে গেল ও নিচে মায়েদের সাথে কাজকর্মে সাহায্য করতে। বাচ্চাদেরকে বিছানায় রেখে জাঙ্কুকে উঠে পড়লো। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল সুগা আর জিহুব কি করছে সেটা দেখার জন্য। আসরের পর সবাই রেডি হলো বরযাত্রী যাওয়ার জন্য। পাত্রীর বাসা অন্য জেলায়, যেতে সময় লাগবে, তাই আগে ভাগে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল ওরা। বিয়ে হবে কমিউনিটি সেন্টারে, সেখানেই চলে যাবে ওরা সোজা। তে চিলেকোঠার কামরায় শাড়ির কুচি ঠিক করছে। শাড়িটা সকালবেলা জিহুব এনে দিয়েছে। ওরা আর জিমিন দুজনের জন্য শাড়ি আর ম্যাচিং ব্লাউজ এনে দিয়েছে জিহুব। জিন ব্লাউজ দুটো সকালেই ঠিকঠাক করে দিয়েছে। জাঙ্কুক কোথায় কি করে বেড়াচ্ছে জানে না তে। তার জাঙ্কুকের আর জিহুবের খুব ভাব হয়েছে। সকাল থেকে তাদের পাত্তা পাওয়া যাচ্ছে না। সেলুনে গিয়েছিল তিনজনে, সেখান থেকে ফিরে সে জিহুবের ঘরে ঢুকেছে আর বের হওয়ার নামই নেই। বাচ্চারা নিচে, জিহুব এসে নিয়ে গেছে তেজুন আর তেহানকে। তেহিকে ইউনজুন এসে নিয়ে গেছে। আজ অনেকগুলো দিন পর তে ভারী সাজগোজ করেছে। জিহুবের আনা শাড়িটা সিল্কি কাতান ডিপ পার্পেলের এক রঙা শাড়ি, আসলে আর পাড়ে হিয়াট গোল্ড রঙের নকশা, তার উপর ছোট ছোট স্টোন বসানো সাদা রঙের। শাড়ির সাথে হোয়াইট গোল্ডেন রঙের ফুল স্লিভ ব্লাউজ, তার হাতায় ডিপ পার্পল রঙা লেস লাগানো। শাড়ির সাথে মিলিয়ে কানে আর গলায় এন্টিকের স্টোন বসানো জুয়েলারি পরে নিল তে। চুলগুলো সুন্দর করে উঁচু খোপা করলো। কয়েক গোছা বেবি হেয়ার বের হয়ে রইল সে খোপা থেকে। চেহারায় মেকআপের ছাপ দিয়ে ঠোঁট টেনে দিল মেরুন রঙা লিপস্টিক, আর চোখ দুটো সুন্দর করে সাজিয়ে নিল। শাড়ির কুচিটা আরেকবার ঠিক করে নিয়ে নিজেকে শেষবারের মতো আয়নায় দেখে নিল ও। সব ঠিকঠাকই লাগছে, এখন নিচে যেতে হবে। সেই মুহূর্তেই তের ফোনে কল এলো জিহুবের।
তে হাতে হ্যান্ড ব্যাগটা নিতে নিতে কল রিসিভ করলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে জিহব দুষ্টু কণ্ঠে বলে উঠলো, আপু সবাই রেডি, আমিও রেডি, শুধু তুমি এখনো আসলে না। মনে হচ্ছে বিয়ে করতে তুমি যাবে আর আমি বরযাত্রী যাব। তে হেসে বলল, এই তো কেবলে রুম থেকে বেরোচ্ছিলাম আমি, তোর ভাইয়া কোথায়? তার তো দেখাই পাওয়া যাচ্ছে না। সুগা বলল, এই তো এইখানেই আছে, তার আদেশেই তোমার কাছে কল করা হয়েছে, তুমি নিচে আসো তাড়াতাড়ি, তোমাকে অনেকক্ষণ দেখেনি বলে ভাইয়া হাফসাপ করছে, দ্রুত আসো। তে হেসে আসছি বলে কল কেটে দিল। তারপর কামরা থেকে বেরিয়ে দরজা লক করে দোতলার উদ্দেশ্যে পা বাড়ালো।